সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি, ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি জানিয়ে দিই, রাজনীতি ও নির্বাচনের চ্যালেঞ্জ, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে এই মুহূর্তে আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, স্বাগত জানাই এই আয়োজনে। আছেন নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি, স্বাগত জানাচ্ছি আপনাকেও এই আয়োজনে। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করি। আমরা স্বভাবতই খুব প্রত্যাশার কথা বলে আমরা বলে থাকছি যে আসলে এই ফেব্রুয়ারি মাস অনেকটা চ্যালেঞ্জিং। সবার দৃষ্টি ফেব্রুয়ারিকে জুড়ে, রাজনীতিতে নানান পরিবর্তন আসতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপটেও ফেব্রুয়ারি অনেক গুরুত্বপূর্ণ। তখনও আসলে নানান দাবি দাওয়া চলছে চারদিকে। আমার প্রথম শিরোনামটি ছিল যে তিতুমিরের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় দাবির আন্দোলন 7 দিনের জন্য স্থগিত। দিনব্যাপী আমরা দেখেছি একেবারে রাজপথ থেকে শুরু করে রেলপথ অবরোধ করে তারা রেখেছিল দিনভর। কিছুক্ষণ আগের সিদ্ধান্ত এবং অনির্দিষ্টকালের জন্য এই তিতুমির কলেজ এখন পর্যন্ত বন্ধ করা হয়েছে এবং সেটি নিয়ে বলা হচ্ছে যে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে কোনোভাবেই আসলে এটি বিশ্ববিদ্যালয় করা এই মুহূর্তে আসলে সম্ভব নয়। এই যে বলছিলাম যে নানান দাবি দেওয়া, নানান আন্দোলন শেষ হচ্ছে না, যেন মনে হচ্ছে যে দিন দিন সেটি আরও বেড়েই চলেছে। যখন আমরা নির্বাচনের চিন্তা করছি, যখন আমরা দেশের স্ট্যাবিলিটির কথা বলছি, তখন এই পরিস্থিতিকে আসলে কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো ফেব্রুয়ারি মাস, আমরা এটা ভাষার মাস বলি। 1952-এর ভাষা আন্দোলন আমাদের পুরো দেশ এবং জাতিকে অগ্রসর করার একটা অনন্য ঘটনা ঘটেছিল এবং সাধারণভাবে বলা হয় 21 মানে মাথা নত না করা। তো সেই মাসে আমি সকল ভাষার শহীদ সহ আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনি যে আলোচনাগুলোর অবতারণা করলেন সে বিষয়ে একটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে নির্বাচনী চ্যালেঞ্জের শব্দটা নিয়ে আসছেন। আমার বিবেচনায় নির্বাচনী চ্যালেঞ্জ বিশেষ করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত যে পর্বে আমরা আছি, বোধহয় এই আলোচনাটা জরুরি ছিল না। আলোচনা জরুরি ছিল যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে যা যা করণীয় এই 6 মাসে কতটুকু এগিয়েছি, আমরা সেটা নিয়েই কথা বলি। না, আমি বলছি যে সেটাই হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবতা দাঁড়িয়েছে আপনাকেও এইখানে আলোচ্যসূচি করতে হচ্ছে নির্বাচনী চ্যালেঞ্জগুলো। তার কারণ হচ্ছে বাস্তবে নির্বাচনের ওই রকম কিছু দেখা যাচ্ছে না, যার জন্য এটা করতে হচ্ছে এবং এক ধরনের সংশয় তৈরি হয়েছে যে নির্বাচন আসলে কখন হতে যাচ্ছে। ঠিকই বলছেন, সুতরাং আপনার এটা যথাযথ, কিন্তু আমি বলছি এটা অপ্রয়োজনীয় ছিল, কিন্তু আমরা এগুলোর মধ্যে আছি। এই কথা দিয়ে আমি বললাম এই কারণে, আপনি এইখানে অনেক আন্দোলন সংগ্রাম এবং রাজপথের কথা বলেছেন। প্রথম কথা যে দাবি দাওয়া নিয়ে রাজপথে আসতেই পারে ছাত্র জনতা, এবং এইবারেও যদি বলেন রাস্তায় দাবি দেওয়া নিয়ে আসাটাকে আমি অন্য বিবেচনা বিশেষভাবে সঙ্গত দেখি এই কারণ বিগত কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন আমলে প্রকৃতপক্ষে একটা বিরাট অংশ মানুষ, শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু তাদের কথাটা বলতে পারেনি। এটা একটা সাধারণ বিষয়। আরেকটা বড় বিষয় হচ্ছে এইবারের গণঅভ্যুত্থানে যে শব্দটা একেবারেই সামনে চলে এসেছে, বৈষম্য মুক্তির কথা। তো বৈষম্য তো সর্বক্ষেত্রে আছে, সুতরাং আপনি বৈষম্য মুক্তির কথা বলে একটা গণঅভ্যুত্থানে যখন বিজয়ী লাভ করি, তখন বৈষম্যের শিকার তারা তো তাদের আন্দোলনের কথা বলতেই পারে, এটাই স্বাভাবিক। সুতরাং এইটাকে পজিটিভ দেখে আমাদের আগানো উচিত। এবার আসি, পজিটিভ দেখা মানে কি? তাহলে কি আজকে এই যে দাবি করলো হুটহাট করে মেনে নিয়েই সব করব? প্রথম কথাই যে করব, হ্যাঁ, সুযোগ থাকলে তো সেটা করলেই ভালো হইতো যদি দাবিগুলো ন্যায্য থাকে এবং করা। কিন্তু মনে রাখতে হবে এটা অন্তর্বর্তীকালীন সরকার, সব তার দায় দায়িত্বের মধ্যে পড়ে না। আর বাস্তবতা অনেক কিছু হুট করে ইচ্ছা করলেও পারমিট করে না। কিন্তু আমি দেখি সংকটটা প্রথমেই নিজেরাই তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। ঘটনার পর পর একেবারে সুরসুর করে 16 তলায় ছাত্র উঠে গেল এবং কতগুলো দাবি করলো, যে দাবি আসলে যৌক্তিক বলে কারা এটা মনে করে এখনো পর্যন্ত আমি তাদের খুঁজে পেলাম না। ওই যে ছাত্রদের পরীক্ষার ফলাফল তারা আসলে পরীক্ষা দিতে চায় না। ঘটনা বলি, আপনি ওই রকম একটা ঘটনা ঘটার পর অন্যরত একটা সুযোগ, মানে ওই কোড আনকোড ওই টাইপের সুযোগের জায়গাটা চলে আসলো, মনে হলো যে হয়তো সবই সম্ভব। সুতরাং আপনি একটা গণ অভ্যুত্থান ঘটলো, তারপর 1, 2, 3, 4 দিন সেটা অন্য বিষয়, কিন্তু যখন দায়িত্ব নিলেন তখন তো আপনাকে একটা প্রশাসন পরিচালনা করতে হবে এবং মনে রাখতে হবে আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনার যে মেন ফোকাস যা সেই কাজটা করেই যেতে হবে, নাহলে আপনি তো অনেক কিছু পারবেন না। সুতরাং সেই রকম একটা পরিস্থিতিতে সরকার এখন তো একটা বেকায়দায় আছে।
এখন ওই যে বলছে 136টা আন্দোলন মোকাবেলা করতে হয়েছে, পৃথিবীর ইতিহাস আছে কিনা, বাংলাদেশের ইতিহাস আছে কিনা, হ্যাঁ ইতিহাসে অনেক কিছু নাই, কিন্তু অনেক কিছু হতে পারে। কিন্তু আপনাকে এমনভাবে শো করার দরকার ছিল প্রথম থেকে যে ঠিক আছে, এটা আমার বিবেচনা এরকম, যে যারা আসছে দাবিগুলো আমরা বিবেচনা করে বলে যেতে পারি যে এই দাবিটা এই কারণে ন্যায্য, বা এটা ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার আসবে তারা বিবেচনা করতে পারে। আর যদি কোনোটা সুযোগ থাকে, বাস্তবতা পারমিট করে, তখন বিবেচনা করতে পারে। কিন্তু ওনারা সেই কাজটা করেন। আমি এখানে আসলে প্রশ্ন আবার চলেই আসে, সেটি হচ্ছে মোকাবেলা করা হয়েছে 136টা আন্দোলন যদি বলা হয়, সেখানে তো আসলে হিসেবও জানতে ইচ্ছে করে যে কতটুকু সফলভাবে কয়টা আসলে মোকাবেলা করা হলো, আর সেখানে আসলে কিভাবে ফলাফলটা আসলে কিভাবে আসলো। শুধু কি মোকাবেলাই হলো, নাকি সেখান থেকে আমরা ভালো কোনো ফলাফল, যেহেতু আপনি বিশ্লেষণ করলেন যে কিভাবে করা উচিত ছিল, সেগুলো কিভাবে করা হয়নি। কেননা আমরা প্রতিনিয়তই, বিশেষ করে ঢাকাবাসী যে পরিস্থিতি আসলে প্রতিদিন দেখছে, প্রতিদিন নিজেকে ফেস করতে হচ্ছে, সেটি আসলে অবর্ণনীয়। যারা আসলে এই শো দেখছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। নিপুণ রায়চৌধুরী, আপনার কাছে আসি, আপনার অভিজ্ঞতার কথাও একটু জানতে চাইবো। 6 মাস পার হয়ে গেছে, এখনও আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, সরকার বলছে যে তারা আসলে নিভৃতে অনেক কিছু করে যাচ্ছে, তারা হয়তো বা সেভাবে সামনে তারা বিশ্লেষণ করছে না, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেই পরিস্থিতি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। কেমন দেখতে পাচ্ছেন এই সংকটময় সময়গুলো? ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সম্মানিত আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে বাংলাদেশের জনগণ এখন তার মতের বহিঃপ্রকাশ ঘটাতে পারছে এবং মুক্ত ভাবনার চিন্তাগুলো সে প্রকাশ করতে পারছে। কিন্তু সেই জায়গা থেকে যেমন এটা সুফল আছে, একইভাবে কিন্তু একটা আশঙ্কাও কিন্তু বিরাজমান আছে। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তার দোসররা কিন্তু এখনো বাংলাদেশের মাটিতে অবস্থান করছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে। তো আমাদের মানে আমার বিশ্লেষণ, যদি আপনি মনে করেন যে দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই, তার গণতান্ত্রিক চর্চা করতে পারে নাই, জনগণ এখন তার ভোটের অধিকার ফিরে পেতে চায়। একই সাথে তার প্রত্যেকটি দাবি দাওয়া যৌক্তিক সমাধান চায় জনগণ, এবং সেই সাথে জনগণ তার ম্যান্ডেট দিয়ে জনগণের সরকার কিংবা জনগণ তার রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে চায়। সেই জায়গা থেকে গণ অভ্যর্থনার মাধ্যমে স্বৈরাচারের পতনের পর ছাত্র জনতা, সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল এবং জনতা ডক্টর ইউনূস সাহেবকে একটি সমর্থন দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের মানে সূচনা শুরু হলো। জনগণ কিন্তু প্রত্যাশা করে তার হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এই সরকার দ্বারা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারকে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল সহযোগিতা করছে, এবং তার সর্বোচ্চটা দিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে, সাধারণ জনগণ সহযোগিতা করছে। কিন্তু কোথাও না কোথাও আমরা সরকারের ভিতর এক ধরনের কখনো একটা তীব্র কঠোর মনোভাবনা চলে আসতে, যেমন তারা বলছে তাদের কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায়, যে এত বছর ধরে যদি রাজনৈতিক দলগুলো যদি সব কিছু সমাধান করতে পারতো তাহলে কেন করলো না। তার মানে সব সমাধানের দায়ভার ওনারাই একাই নিয়ে নিয়েছে। মানে যদি আপনি প্রাসঙ্গিক কথা কাউন্টার পার্ট বলতে চান, আবার বলছে প্রধান উপদেষ্টা, তিনি প্রধান উপদেষ্টা চেয়ারে থেকে বলছেন যে ছাত্র জনতা আমাকে এখানে বসিয়েছে কিংবা আমাদেরকে বসিয়েছে, তারা যখনই চাইবে তখনই নির্বাচন হবে। এই যে গণ অভ্যর্থনা হলো, মানুষ কিসের জন্য এতগুলো মানুষ মানে স্বেচ্ছায় জীবন যায় যাক, তারও আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই, এটা কিসের জন্য? একটা স্বৈরাচারের পতনে নতুন একটা নবসূচনা ঘটানোর জন্য দেশে। তো সেই জায়গায় আপনি কখনো প্রধান উপদেষ্টার জায়গা থেকে আপনি কোনো একটি রাজনৈতিক দলের মানে গঠনকে নিয়ে যখন আপনি অ্যাপ্রিসিয়েট করছেন কিংবা আসছে মানে বার্তা দিচ্ছেন, তখন কিন্তু তার নিরপেক্ষতার প্রশ্ন চলে আসে। তো সেই জায়গা থেকে একদিকে যেমন আমাদের আওয়ামী দোসররা এখনো দেশি বিদেশি ষড়যন্ত্র, আমি 1 মিনিটে শেষ করব, ষড়যন্ত্রকারীদের সাথে ষড়যন্ত্র চলমান, এবং একই সাথে
আমাদের আইন শৃঙ্খলা বলেন প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এখনো দোষর মুক্ত হয়নি, ফ্যাসিস্ট শেখ হাসিনা দোষর মুক্ত হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের সকলকে খুব সতর্কতার সাথে পথ চলতে হবে এবং আমরা সহযোগিতা করছি সরকারকে, কারণ আমরা মনে করি এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। তা কোনোভাবে যেন এই গণ অভ্যুত্থান ব্যর্থ না হয়, এই সরকার ব্যর্থ নয়, তার জন্য আমাদের যেমন সহযোগিতা সরকারের কাম্য, একইভাবে সরকারের যতটুকু ন্যূনতম সংস্কারের মাধ্যমে দ্রুত জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়ে একটা নির্বাচিত সরকার প্রয়োজন। কারণ অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে সকল সমস্যার যেমন নিরসন করা সম্ভব নয়, একই সাথে সকল সংস্কারও সম্ভব নয়। 6 মাস, মাত্র 6 মাসের কথা বলছিলাম। আসলে অনেক প্রত্যাশা থাকলেও, জুলাই স্পিরিটকে ধারণ করার কথা থাকলেও, জনগণও সহযোগিতা করছে, আপনি বলছেন সব রাজনৈতিক দল সহযোগিতা করছে, কিন্তু এই যে 136টা আন্দোলন যদি 6 মাসের মধ্যে আসলে ফেস করতে হয়, যে আমি টিপ পড়বো না কিংবা আমি টিপ পড়তে চাই, আমি একটা এক্সাম্পল দিলাম, এটা নিয়ে যদি আমি রাস্তায় নামি 10টা মহিলা নিয়ে, সেটাকে যদি আপনি আন্দোলনের একটা পার্ট মনে করেন, সেটা তো হাস্যকর। দৃশ্যমান কি কি আন্দোলন, কি কি এমন আন্দোলন হয়েছে যেটা সরকার মানে মোকাবেলা করতে বেগ পেতে হয়েছে। প্রত্যেকটি ক্রাইসিস মোমেন্টেতে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে। যেখানে যেখানে আপনার একটা ধরেন আপনি নির্বাচন আপনার 5 আগস্টের পর সবচেয়ে চ্যালেঞ্জিং কে ছিল? দুর্গাপূজাকে একটা চ্যালেঞ্জিং মোমেন্ট ছিল, সেটা কি সকল দল মিলে কি এটা মোকাবেলা করে নাই? করেছে। এরপরে আপনার আওয়ামী ফ্যাসিবাদদের বিভিন্ন ষড়যন্ত্র, সেগুলো কি সকল দল মিলে মোকাবেলা করে নাই? তো কোনো কিছুতে স্পেসিফিকভাবে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তার একক কর্তৃত্বর ফলে কিংবা ক্ষমতা বলেই যে সবকিছু মোকাবেলা করতে পেরেছে সেরকম কিছু বলছেন না। জি, জনাব রুহিন হোসেন প্রিন্স, আবার আপনার কাছে আসি। বর্তমান সরকার, একেবারে সরকারের প্রসঙ্গই যেহেতু চলে এলো, বলতেই হচ্ছে চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন কথা তিনি বলেছেন। কাউকে বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। নিপুণ রায় চৌধুরী যেমনটি বলছেন, আসলে সেরকম আন্দোলন, বিশেষ করে আসলে কয়টি আন্দোলন হয়েছে সেটিও দেখার বিষয়। যুদ্ধ পরিস্থিতির মতো কেন সতর্ক থাকতে হবে? সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে? না, এটা আচ্ছা, আমি ওই কথা বলার আগে আরেকটু বলি। এখন দাঁড়াচ্ছে, আগে যে কথাটা বললাম, যে এই সরকারের কাছ থেকে কিন্তু আমাদের এইসব প্রত্যাশা নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এবং সেইখানে নানা মত নানা পথের লোক, কিন্তু তারা দলীয় কোনো ফোরামের লোক না, আমাদের বিবেচনায় নির্দলীয়, সেটা দায়িত্ব পালন করছে। কিন্তু ওইটুকু তারা তো করতে পারে যে তারা যেহেতু নানাভাবে বলে কোড আনকোড, কারণ এটাকে আমি গ্রহণ করি না, তারপরেও বলছি যে তাদের অনেকের বিবেচনা যে রাজনৈতিক সরকার আসলে নাকি অনেক কিছু করবে না। আমি কোড আনকোড এটা নিয়ে মন্তব্য করলাম না। তাহলে অন্ততপক্ষে তাদের এই সময়, তারা অনেক বুদ্ধিমান বোদ্ধা, তারা তো রিকমেন্ডেশনটা করে যেতে পারে যৌক্তিক, এবং সেটা জাতির সামনে যদি তুলে ধরতে পারে, তাহলে নির্বাচিত সরকার এসে যদি না করে, তাহলে তো অন্যভাবে করতে পারতাম। আমি বলছি তারা এই দায়িত্বটুকু যথাযথভাবে যদি পালন করতে পারে, তাহলেই ওই মোকাবেলা লাগবে না, এবং এই সিগন্যালটা দিতে পারবে যে ওকে, আমার দায়িত্ব এইটুক, আমি পুরোটা এখন করা আমার সুযোগ নাই, কিন্তু আমি তোমাদের জন্য এইটুক করতে পারলাম। এইটা যদি বোঝে, বার্তাটুকু সবার কাছে পৌঁছাচ্ছে না রাজনৈতিক দলগুলোর কাছে। আন্দোলনের জায়গা তো, যেহেতু বৈষম্য বিরোধী কথা বলছে, সেটা করতে পারতো। কিন্তু আমি ওই যে বৈষম্যের কথাটা বলতে যেয়ে মনে হলো, এনারা এত সংস্কার, এত কথা বললেন, আপনি বলেন তো এই 6 মাসে এই বৈষম্য মুক্তির জন্য কোন রিকমেন্ডেশনটা করেছে, কোন কাজটা করেছে? করে নাই। যাই হোক, এবার থেমে আমি ওই জায়গাটায় আসি। আমিও ঠিক বুঝতে পারলাম না আপনার মতো, আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, যেটা কি প্রধান উপদেষ্টা বলেছেন? হ্যাঁ, প্রধান উপদেষ্টা বলেছেন। ভালো করে তো বোঝেন রাজনৈতিক, সম্ভবত গতকালের ঘটনার প্রেক্ষিতে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমি ঠিক জানি না যে উনি কোন প্রেক্ষাপটে বলেছে, কিন্তু আমি ঠিক বুঝলাম না যে যুদ্ধ পরিস্থিতির কথা কেন ওনার মুখ দিয়ে আসলো। কিছুদিন আগে ওনাদের একজন উপদেষ্টা একবার কিন্তু গৃহযুদ্ধের কথা বলছিল, কত রকমের কথা বলে। এইটা কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কামনা করি না। এটা মনে রাখতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু গঠিত বললেও পুরোটা বলা ঠিক হবে না। আমি ওই পয়েন্টেও জোর দিতে চাই, যে পরিমাণ সমর্থন, জনসমর্থন, রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে, তাহলে তাকে এই কথা বলতে হবে, কারণ এটা তো তার দুর্বলতার বহিঃপ্রকাশ। কারণ আমরা তো এমন কোনো ঘটনা এই পর্যন্ত অন্য কারোর পাশ থেকে দেখছি না যে তারা এমন কিছু করছে যাতে ওনাকে বিরাট কিছু মোকাবেলা করতে হয়। তো উনি মোকাবেলা করার আগে তো রাজনৈতিক দলগুলো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এই যে পতিত শক্তি বলেন, অপশক্তি বলেন, তারা ফিরে আসা না আসার থেকেও যখন কোনো বক্তব্য তুলে ধরছে, এমনকি দেশে বেশি শক্তিও
সে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি, দেখবেন জনগণই তার কণ্ঠকে এমনভাবে সোচ্চার করছে, তাতেই কিন্তু ভয়েসটা বোঝা যাচ্ছে। সুতরাং আমি জানি না যে দেশে উনি কোন প্রেক্ষিতে বললেন, কিন্তু সেই রকম কোনো প্রেক্ষিত আমরা দেখছি না। বরঞ্চ আমি অনুরোধ করব যে কোনো কাল্পনিক শত্রু কেউ যেন খাড়া না করে, কেউ যেন করতে না পারে। কারণ সেইটা করলে ব্যাহত হবে কোনটা জানেন? গণঅভ্যুত্থানের স্পিরিট, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু একটা বড় স্পিরিট তো হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বড় স্পিরিট হচ্ছে বৈষম্য মুক্তির দিকে চলার আকাঙ্ক্ষা, যেটা দীর্ঘদিন ধরে গণতন্ত্র নির্বাসিত ছিল। সুতরাং সেইটার জন্য ওনারা যদি ঠিক করে জাতির সামনে এই সিগন্যালটা দিতে পারে, আমার বিবেচনা এখন ঠিক মতো দিতে পারেনি বলেই বলছি যে আমার কাজ এইটুক কাজ। আমি সংস্কার প্রধান, ওনার সাথে আমাদের দেখা হয়, পরিষ্কার বলেছিলাম যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার এইটা করে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন, এবং যে সময়টা হাতে থাকে আপনি রিকমেন্ডেশন করার চেষ্টা করেন যে আমি প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য এই কাজ করা দরকার, হাতে সময় আছে, ঐক্যমত্যের ভিত্তিতে কিছুটা সূচনা করে দিয়ে যান, অন্য কাজ করবে। কিন্তু আজকে 6 মাস, আমি যদি পাল্টা প্রশ্ন করি যারা দর্শকদের, যে আমাকে কোনো দর্শক কি এসে বলতে পারবে যে এই 6 মাসের সংস্কারের তিনি কি দেখলেন? কেউ কি এসে বলতে পারবে যে সংস্কারের ওনারা কিছু আলোচনা তারা টিম করে দিয়েছে, তারা করলেও কোনো রাজনৈতিক দলের সাথে এটা নিয়ে আলোচনা শুরু করেছেন? কোনোই তো আলামত দেখছি না। তা সুতরাং এই ধরনের প্র্যাকটিক্যাল কাজ করাটাই তার প্রধান দায়িত্ব। তাহলেই যে এই যে চ্যালেঞ্জের কথা আর আনতে হবে না, চ্যালেঞ্জ বলতে পারি ইন পজিটিভ সেন্স, যে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করেই অন্তর্বর্তীকালীন সরকার তারা এমন দায়িত্ব পালন করবেন, যেটা ওনারাও কেউ বলেছিলেন যে আমরা এমন নির্বাচন করব যে ইতিহাস হয়ে থাকবে। তা আমি পজিটিভ ইতিহাস হোক, সেই সিগন্যালটা ওনারা দিক, তাহলেই দেখবেন অনেক কিছুর, এই যে এখন যে সংকটগুলো আমরা চোখের সামনে দেখছি, এই সংকটগুলো অনেক কিছু থাকবে না। নিপুণ রায়চৌধুরী, যে প্রসঙ্গে আসলে এই কথাটি এসেছে সেটি যদি একবার বলতে চাই। গতকাল রাতের ঘটনা, সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তারা, এর আগেও আমরা দেখেছি তারা রাস্তায় নেমেছেন তাদের সুচিকিৎসার দাবিতে, পুনর্বাসনের দাবিতে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে এসে প্রেস ক্লাবে দাঁড়াতে হয়েছে বা অন্য কোথাও দাঁড়াতে হয়েছে। পুলিশ ব্যারিকেড ভেঙে তারা কাল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা করে এবং পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছায়, অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেখানে পৌঁছান। আমরা তাকে এর আগেও বেশ কয়েকটি আন্দোলন আসলে মোকাবেলা করতে তাকে দেখেছি সশরীরে, এবং তিনি তাদের বোঝাতে সক্ষম হন এবং তারা পরবর্তীতে ফিরে যান। একটি প্রশ্ন, এই যে মবগুলো তৈরি হচ্ছে বা জুলাই, দুটি প্রশ্ন আসলে এখানে। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে কেন বারবার আসলে রাস্তায় নামতে হচ্ছে? এটা তো জুলাই স্পিরিটের সবথেকে অন্যতম কাজ ছিল এটি, যে তাদের সুচিকিৎসাটা আসলে পাবে, তাদের পুনর্বাসনটা হবে, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আসলে বিশেষ করে পুনর্বাসন করা হবে। কিন্তু এই বিষয়গুলো হচ্ছে না, সেটি নিয়ে আপনারা কথা বলছেন কিনা? দেখুন, আমরা তো কথা বলছি, আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা মনিটরিং করছি, এবং তার এই জুলাই অভ্যর্থনায় যে সকল শহীদি পরিবার আছে এবং হতাহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ, মানে দলের পক্ষ থেকে দলের আর্থিক সহযোগিতায় যত দূর করা সম্ভব আমাদের দল থেকে কিন্তু সর্বোচ্চ করা হচ্ছে এবং দৃশ্যমান করা হচ্ছে। এটা না যে দেখানো কিংবা লুকানো কোনো কিছু না, দৃশ্যমান কার্যকরী পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই তারপরে আমাদের জুলাই অভ্যুত্থানের যে আন্দোলনে যারা শরিক ছিলেন তাদেরকে রাজপথে আসাটা, এটা খুবই দুঃখজনক, এবং এই ব্যাপারে সরকারকে আরও বেশি আন্তরিক হতে হবে এবং সরকারের এই ব্যাপারে আরও বেশি আমার মনে হয় দৃষ্টিও রাখা প্রয়োজন আছে। কারণ এই সরকার তো বারবার করে বলছে যে আমরা তো আসছি, ছাত্র জনতা আমাদেরকে বসিয়ে দিয়েছে এবং ছাত্র জনতা যখন চাইবে নির্বাচনটা তখনই হবে, তাই না? তো সেই জায়গা থেকে যেহেতু ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি এই ছাত্র জনতার এই দল গঠন নিয়ে তিনি সুস্পষ্ট তার মতামত প্রকাশ করেছেন, সেটা আমি জানি না আসলে গুরুত্বপূর্ণ একটি চেয়ার হোল্ড করে, যেখানে দেশের জনগণ তাকে দায়িত্ব অর্পণ করেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিংবা জনগণের নিরপেক্ষতা জায়গা থেকে তিনি এটা বলতে পারেন কিনা। তো সেই জায়গা থেকে এই সরকারের আর একটু সতর্ক অবস্থান নিতে হবে। তারপরে আমি আরেকটু বলতে চাই যে প্রত্যেকটা দাবি দাওয়া কিংবা সব কিছুর পিছনে
অন্য কোনো ষড়যন্ত্রের সেটা নিয়েও আমরা হাত কথা আছে কিনা বলবো, সেটা একটু ষড়যন্ত্রের বিবেচনার গন্ধ বিষয় পাওয়া আছে। যাচ্ছে কিনা। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একই বিষয় নিয়ে জানতে চাইবো, কারণ আপনিও নিশ্চয়ই দেখেছেন গণমাধ্যমের সুবাদে আহতদের বারবার রাস্তায় নামতে হচ্ছে। এটি কি অনেক বড় একটি কাজ বা অনেক কঠিন একটি কাজ যেটি এখন পর্যন্ত সমাধান করা সম্ভব হয়নি? 6 মাস কি এর জন্য পর্যাপ্ত সময় নয়? এবং সেই সাথে জানতে চাইবো, সরকার যখন একটি সরকার যখন রাষ্ট্র পরিচালনা করছে, তখন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে কেন আসলে বারবার রাস্তায় নেমে এসে এই ধরনের মব বা এই ধরনের আন্দোলন আসলে তাকে একা সামলাতে হচ্ছে? এই প্রশ্নগুলো রেখে যেতে চাই। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটিও নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি রাশেদ ঠাকুরগাঁ সদর থেকে বলতেছিলাম। জি, বলবেন। আমার প্রশ্ন হচ্ছে, এই ছাত্রগুলো যে তিতুমির কলেজ নিয়ে আন্দোলন করতেছে, তারা তো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে এডমিশনে ভর্তি হয় নাই, তারা তো জাতীয়তে ভর্তি হয়েছিল। তারা আজকে কেন মাঠে নামবে এবং সাধারণ মানুষ আপনার ভোগান্তিতে কেন পড়বে? আমার প্রশ্ন হচ্ছে এটা। ওরা পড়ালেখা বাদ হোক, রিক্সা চালাইবে না এখন ইউনিভার্সিটির জন্য, আবার শুরু করুক, ইউনিভার্সিটি ভর্তি হবে, এডমিশন জি, দিবে। আপনার প্রশ্নটি পেয়েছি, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গে। একজন দর্শক ছিলেন, আমরা আসলে ওই বিষয়টি নিয়ে আলোচনা করে ফেলেছি। তিতুমির কলেজের বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন যে কেন তারা কলেজে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, এ ধরনের একটি প্রশ্ন তিনি রেখেছিলেন। সেটি নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। রহিন হোসেন প্রিন্স, এটি নিয়ে কি আর কথা বলতে চান? মনে হয় না আপনি যে প্রশ্ন আমি যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম সে সেটি বিষয়ে দুই একটা একটু কথা বলি। বলি। জি। প্রথমত বলেছিলেন যে এই যে 6 মাস আহতদের জন্য সময় এবং তাদের এইটা, দেখুন আমার মনে হয় যে অনেক সময় দেখি যে অনেকেই বলার চেষ্টা করতেছে রাজনৈতিক দলগুলো কিছু বলে না। তা আমার ধারণা যারা এটা বলে তাদের রাজনৈতিক দলগুলো সম্পর্কে ধারণা নেই, লেখাপড়াও করে না। আমার জানা মতে এই আন্দোলনে অংশগ্রহণকারী মানে কিন্তু এই কয়দিনের আন্দোলন না, বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো আমরা যারা, আমাদের 1 নম্বর দাবি তো হচ্ছে যে এই যে হত্যাকাণ্ড তার বিচার এবং আহতদের সুচিকিৎসা এবং তার পুনর্বাসন। এবং আমরা খালি আহত বলি না, আমরা বলেছি ক্ষতিগ্রস্ত। আমি কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীতে ক্ষতিগ্রস্ত নানাভাবে এই কাজগুলো করতে হবে, পুনর্বাসনের কাজ। সুতরাং এইটাই তো আমাদের 1 নম্বর দাবি, সব দলেরই আপনি দেখবেন। এখন কেন ওরা বলে জানি না, এখন পর্যন্ত কেন পূরণ হচ্ছে না? অনেক কঠিন একটি কাজ। যারা দাবি করে এই সরকার আছে অনেক কিছু নাকি করিতকর্মা, তাহলে করতে পারলো না কেন? আমরাই তো পাল্টা প্রশ্ন করি। এটা তো তাদেরই করা দরকার ছিল, যে সুনির্দিষ্ট তালিকা করে যা যা করার দরকার ছিল, এটি হচ্ছে বক্তব্য। কিন্তু আমি কালকে একটা জিনিস শুনলাম, এই যে যারা আন্দোলন করছে, যদিও আমি এটা নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু আমি স্বচ্ছতার জন্য বলছি, কালকে দেখলাম অনেকে বলতে চায় বা আমাকে দু একজন ডাক্তারও বলেছেন যে যেখানে তারা আছে অনেক সময় তারা থাকতে চাচ্ছে না, অনেকে চলে যাচ্ছে, সেক্রেটারিয়েটে অন্য জায়গায় চলে যাচ্ছে। আমার কথা সেটাকে নিয়ে কোশ্চেন না করে আমি বলতে চাই যে আহতদের সম্পর্কে এক্ষেত্রে একেবারে স্বচ্ছতার সাথে যদি তারা করে, ধরুন একটা ডিজিটালাইজেশন যদি করতে পারে, ধরুন XY অমুক জায়গায় অমুক হসপিটাল আছে, এই চিকিৎসা হচ্ছে, তাহলে কিন্তু কোনো সংকট থাকবে না। কারণ মনে রাখতে হবে, আমি ষড়যন্ত্র থিওরিতে মধ্যে নাই, কিন্তু মনে রাখতে হবে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার নানা মানুষ আছে। আমরা কিন্তু রানা প্লাজার ঘটনা থেকে শুরু করে অনেক ঘটনায় ভুক্তভোগী, সে আলোচনা আমরা করছি না, কিন্তু এটা আমাদের প্রত্যাশা যাতে যথাযথভাবে সরকার এই দায়িত্ব পালন করে, সেটা করা উচিত। আমি প্রসঙ্গক্রমে এটা অনিয়ার আর একটা কথা না বলে পারছি না, এটা আমি দিন তারিখ দিয়ে বলছি আপনাকে। এটা আগস্ট মাসে ওনারা দায়িত্ব নিলেন, সেপ্টেম্বর 5ই অক্টোবর আমরা প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যখন গেলাম, যদিও ওনার একটা ভিন্ন ইস্যু ছিল, কিন্তু আমরা অনেকগুলো কথা ওনাকে বললাম, তার মধ্যে এই দাবিও ছিল আহত নিহতদের কোশ্চেন। প্রধান উপদেষ্টা, আমি একেবারে দায়িত্ব নিয়েই কথাটা বলছি, নিশ্চয়ই ওনাদের রেকর্ডও আছে, উনি আমাদের এই শব্দ শোনার পরে কি উত্তর দিয়েছিলেন জানেন? উনি বলেন, হ্যাঁ আমরা তো যথেষ্টই করছি, আমাদের তো একটাই ত্রুটি। কি ত্রুটি? আমরা যা করছি এটা প্রচার প্রপাগান্ডা হচ্ছে না। আমরা বরঞ্চ বললাম যে আপনি বলেন কি, আপনি ক্ষমতায়, আপনি বলছেন এই কাজগুলো করছেন। ওখানে যে প্রেস উইংসের এরা ছিল, এই যে যারা আমি কি বলবো, যে দায়িত্বের বাইরেও কথা বলে, অনেক কথা বলে। আমরা বলেছি দরকার হলে এত কথা বলে উপদেষ্টা বানায় দেন, প্রেস সেক্রেটারি থেকে সেটাই হওয়া উচিত। যাই হোক, কিন্তু উনি কিন্তু বলেছেন এটা নাকি প্রচার প্রপাগান্ডা হচ্ছে না, তা আমরা তো বুঝতে পারছি না কি হচ্ছে, সেইটা করা উচিত বলে আমরা মনে করি। আর এইটা আমি খুব ঠান্ডা মাথায় স্বল্প একটু কথা বলি। ওনার বাড়ির সামনে যদিও বা গেল, তাহলে কেন সরকারের প্রতিনিধি এসে সহনশীলতার সাথে কথা শুনে তার উত্তর দিল না? এইটা আমার বড় প্রশ্ন। যিনি সরকারে না, এইরকম মানুষ কেন বারবার যাবে? এইটা কাঙ্ক্ষিত না, এবং এইটা কোনো সরকারের জন্য কোনো ভালো খবরও না। এবং পুরো পরিবেশ পরিস্থিতি
আপনি যে একটা আগের যে একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী যে প্রবণতা ছিল সেইটা থেকে আমরা যে একটা গণতন্ত্রের দিকে যাত্রার যে কথা বলছি, তার জন্য এটা কোনো ভালো খবর না, এটা সবাইকে মনে রাখতে হবে। একটু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। নিপুণ রায়চৌধুরী, আসলে আমরা 6 মাসের নানান ঘটনা নিয়ে আলোচনা করছি, সেখানে নির্বাচন নিয়ে যতই আগানোর কথা চিন্তা করছি, যতই বেশি করে আসলে স্পষ্ট হওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটিকে স্পষ্ট হতে আপনারা পারছেন। নির্বাচন হওয়ার যে বিষয়টি কবে নাগাদ হতে পারে, অ্যাপ্রক্সিমেট একটা ডেট দিলেও, একটা সময় নির্ধারণ করে দিলেও, আপনি কি মনে করছেন সেই সময়ের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব কিনা, এবং নির্বাচনের সামনে কত ধরনের চ্যালেঞ্জ আসলে দেখতে পাচ্ছেন? দেখুন, আমি আমাদের দল থেকে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে বর্তমান বাংলাদেশে যে সকল ক্রাইসিস দেখা দিচ্ছে এবং যেগুলো নিত্য নতুন ক্রাইসিস হিসেবে উদ্ঘাটিত হচ্ছে, সেই জায়গা থেকে বাংলাদেশের এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে, একটা ডেট ডিক্লেয়ার করতে হবে। এটা আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি। হ্যাঁ, তো তো আমরা বাংলাদেশের সকল জনগণ এখন কি চায়? বাংলাদেশের জনগণ চায় তার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে, গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে তার সরকার গঠন করবে এবং সে তার রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে চায়। দীর্ঘ 17 বছর যাবৎ যে মালিকানা থেকে সে বঞ্চিত ছিল। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আরও অন্য সকল উপদেষ্টা যখনই নির্বাচনের কথা শুনে তখনই তাদের চোখ ঘুচকায় যায়, কপাল কুঁচকে যায়, নানান ধরনের উপসর্গ দেখা যায়। এই উপসর্গগুলো কেন দেখা দিচ্ছে? এই উপসর্গগুলো কেন দেখা দিচ্ছে? এই জিনিসগুলো আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। কারণ নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কোনো সমস্যা, কোনো সংকট সমস্যা সমাধান করা সম্ভব নয়, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া এই ধরনের ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব না। কারণ আপনাকে একটা ব্যবসায় বিনিয়োগ করবে, হ্যাঁ, সে কিসের ভিত্তির উপর করবে? আসলে এই সরকার কতদিন আছে? এই সরকার তো জনগণের ম্যান্ডেটে না। এগুলো নানান ধরনের প্রশ্ন আসে। তারপরে কিন্তু দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে কি করবে না, আরও অনেক প্রসঙ্গ আছে। তো সেই জায়গা থেকে গণ অভ্যর্থনার এই বিজয়কে ধরে রাখতে হলে এবং এর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হলে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ডিক্লেয়ার করতে হবে। এই সরকারের সাথে বলা হচ্ছে যে আসলে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন একটি সাক্ষাৎকারে বলেছেন যে অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হতে পারে। নিরপেক্ষতা নিয়ে তো আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে যেমন সন্দেহের তীর ছোড়ার মতো নানা ধরনের প্রশ্ন আসছে, নানা ধরনের কথা আসছে, সরকারের পক্ষ থেকে যেমন বিএনপির জন্য আসছে, বিএনপির পক্ষ থেকে সরকারের দিকে আসছে। দূরত্ব কি বেড়েছে সরকারের সাথে? সন্দেহ কি আরো বেশি প্রকট হলো সরকারের সাথে বিএনপির? রাজনৈতিক দল তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নানান ধরনের আশঙ্কা সন্দেহ থাকবে, কিন্তু জনগণের ভিতরে তো এই সন্দেহ ঢুকে গিয়েছে। জনগণই তো বুঝতে পারছে না যে আসলে এই সরকার কবে নাগাদ নির্বাচনটা দেবে, কবে নাগাদ জনগণ তার ভোটের অধিকার কিংবা তার রাষ্ট্রের মালিকানা জনগণ ফিরে পাবে। তাই এই যে একটা গণ অভ্যর্থনার মাধ্যমে যে আত্মত্যাগ মানুষ করেছে কিংবা যে শহীদে মৃত্যুবরণ করেছে, তার প্রতিদান তো একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যার মাধ্যমে জনগণ তার মালিকানা ফিরে পাবে। কিন্তু এখন যদি তাদের সুরে নতুন করে সুর হচ্ছে যে একটা রাজনৈতিক দল হবে, ছাত্ররা রাজনৈতিক দল সংগঠিত করবে এবং সেটা যদি সরকারি পৃষ্ঠপোষকতা হয়, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারে যে গুরু দায়িত্ব জনগণ অর্পণ করেছিল, সকল রাজনৈতিক দল গণতান্ত্রিক জনতা যখন অর্পণ করেছিল যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা নির্বাচিত সরকারের কাছে, সেই নিরপেক্ষতার তো এখন প্রশ্নের সম্মুখীন হয়েছে সরকার। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব, যখন একটা সরকার প্রধান কিংবা উপদেষ্টা, স্বয়ং উপদেষ্টা প্রধান তিনি বলছেন একটা বিশেষ দল হবে কিংবা তাদেরকে সমর্থন জানানোর বিষয়ে তার ইঙ্গিত পোষণ হচ্ছে, জনগণ দেখছে, সেখানে নিরপেক্ষতা তো থেকেই যায়। এবং যখন একটি নাগরিক কমিটি, আমি কোনো দল নতুন করে দল গঠন হোক আমরা সেটাকে ওয়েলকাম জানাই, কিন্তু সেটা সরকারি পৃষ্ঠপোষকতায় যখন হবে তখন তার ব্যাপারে বিরোধিতা আসবেই। এটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আসবে, এটা সাধারণ জনগণের পক্ষ থেকে আসবে। কারণ শেখ হাসিনা দীর্ঘ 17 বছর যাবৎ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য।
তো এই সরকার যে কোনো নতুন কোনো ফাঁদ পাচ্ছে কিনা সেটা তো প্রশ্ন থেকেই যায়, এগুলো তো কোশ্চেন আসে। জি, জনগণের আসলে এই মুহূর্তে কি দরকার? আপনাকে আবার নতুন কোন সংকট, নিপুণ রায় চৌধুরী, এটা জনগণের তো এটা জনগণ নানা চায় না। ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দ্রব্যমূল্য থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বারবার আমরা বলছি। জনগণ যে এই মুহূর্তে নির্বাচনই চাই, এটি আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে জনগণ আসলে নির্বাচনই চাচ্ছে এই মুহূর্তে? জনগণ নির্বাচন চাচ্ছে কি চাচ্ছে না সেটা তো আপনি মাঠে যখন যাবেন তখনই তো আপনি বুঝতে পারবেন। আমি একটু এই প্রশ্নে রহিম হোসেন প্লিজ আপনার কাছে একটু আপনি আসতে চাই। মাঠ পর্যালোচনা করেন, আপনি বুঝতে পারবেন জনগণ এখন তার এই সার্বিক সমস্যা সমাধানের জন্য তার সরকার গঠন করতে চায়। জনগণ তো আসলে বৈষম্য মুক্তি চেয়েছিল, জনগণ চেয়েছিল তারা নির্বিঘ্নে একটা জীবন যাপন করবে, নিরাপত্তার সাথে জীবন যাপন করবে, একটা ভালো জীবন যাপন করবে। সেখান থেকে আসলে আপনার কাছে কি মনে হয় জনগণ কোনটা এখন সব থেকে বেশি চায় বা জনগণের কোনটি বেশি প্রয়োজন? দুটি প্রশ্ন আসলে হয়ে গেল। ধরুন জনগণ প্রথমে কি চায়, সেটা হচ্ছে একটা স্বস্তি চায়। স্বস্তি চায়। তা স্বস্তি যদি বলেন, প্রথম হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে স্বস্তি, আরেকটা হচ্ছে জনজীবনের শান্তি, আইন শৃঙ্খলা। এই জায়গাটায় আপনি অন্য জায়গায় নাইবা গেলাম, এই দুটোও যদি বলেন তো এই 6 মাসে এটার আপনি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি আমরা? কোনটার কোন অগ্রগতির লক্ষণ দেখছেন? কোনোটা অগ্রগতি নাই। সুতরাং মানুষ বিরক্ত, ত্যক্ত এই কারণে। সুতরাং তাহলে মানুষ তো চায় এই স্বস্তি, তাহলে সেই স্বস্তির জন্য আমাদের গণতান্ত্রিকভাবে পথ কি আছে? পথ হচ্ছে একটা, যদি নির্বাচন তো সরকার থাকে তাহলে জনগণ বা আমরাও ধরুন আজকে যেভাবে কথা বলতে পারতাম, আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এখনও তো সেইভাবে কথা বলে, আমি তো বললাম যে তাদের কাছ থেকে তো আমি প্রত্যাশা করছি না, আমি তার কাছ থেকে দাবি করব না যে আপনি মানে এই যে ভোটে নির্বাচিত হয়েছেন, বাজার ব্যবস্থা সংস্কার করেন নাই, এই কাজ করতে পারবেন না, অথবা আপনি বিদায় হন বা কিছু একটা, আমি তো তা বলতে পারছি না। কিন্তু ধরুন XYZ কেউ যদি ক্ষমতায় যেত, এই ধরনের রোধ করে সে দায়িত্ব পালন না করলে কিন্তু আমরা ভিন্নভাবেই সংগ্রামটা করতে পারতাম। তা জনগণকে আমরা উদ্দীপ্ত করে সেই জায়গাটা করতে পারতাম। তাহলে আমরা জনগণ যে স্বস্তি চাই, সেই স্বস্তি যদি আমি বুঝতাম যে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক এই কয় মাস থেকে জনগণকে স্বস্তি দিতে পারতেছে, কতগুলো পজিটিভ কাজ করতেছে, জনগণ এত উৎফুল্ল, সবাই মিলে বলছে আরো থাকেন আরো থাকেন, তাহলে আপনি রাজনৈতিক দলগুলোকে বলতে পারতেন যে আচ্ছা বাবারা, বা এত ভালো সংস্কারের কাজ হচ্ছে, ওই সংস্কার করতে যে তোমরা যে অমুক তারিখে বলতেছো আরো কিছুদিন দেরি করলে অসুবিধে নাই। তা আমরা তো কোনোটাই দেখতে পাচ্ছি না। আমরা এই জন্য বলছি যে একটা অন্ততপক্ষে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কি বলবো, যে কাজটা শুরু করার জন্য, এটা হলেই সব কিছু হয়ে যাবে না, তাহলে এইটার তো কোনো অল্টারনেট দেখছি না। আপনি এটা বাদ দেন, ধরেন এই যে দুর্নীতি, লুটপাট শেখ হাসিনার সময় একটা বড় ঘটনা ছিল না? আপনি আমাকে একটু বলেন তো 6 মাসে কয়টা দুর্নীতি লুটপাটকারীদের গ্রেপ্তার করে জেলে ভরতে পারছেন? কয়টা ব্যাংক ডাকাত, কয়টা পাচারের টাকা আপনি ফেরত আনার কাজটা করতে পারছেন? আপনি তাহলে এটা জিনিসটা বলেন। ভয়ের রাজত্ব ছিল, ভয়ের রাজত্ব কি এখন শেষ হয়ে গেছে? এখন নানা মাত্রায় নতুন নতুন ভয়ের রাজত্বের কথা অনেকেই বলছেন, রেডিও টেলিভিশনগুলো হয়তো এখনো মুখ খুলছেন না, বাস্তবতা পরিবেশটা দেখেন। এইটা হয় কেন? হয় হচ্ছে যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকে, সেই গণতান্ত্রিক পরিবেশ খালি মুখের কথা বললে হয় না। ওই যে আপনি একটু আগে কি যেন বললেন যে সন্দেহ বিশ্বাসের কথাটা, হয় কেন? আপনি যদি মিনিমাম একটু কল্পনা করেন, আপনি যদি স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন এবং কোনো কাজ করার জন্য অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন, তাহলে কিন্তু ভয়ের রাজত্ব থাকবে না। আমি একটা ছোট্ট অফেন্ড উদাহরণ দিই। ধরুন আপনি এই টকশোটার মূল পরিচালনা করছেন, কিন্তু কোনো কারণে আপনি জানেন যে একটা ন্যায্য কারণে একটা বিভ্রাট ঘটে গেল, টেকনিক্যাল, তা আপনি যদি জানেন এবং আপনার এই কলা কৌশলের যদি জানে, তাহলে কিন্তু মাইন্ড করবেন না। কিন্তু আপনি যদি না জানেন, স্বচ্ছতা না থাকে, জবাব দিতে না থাকে এবং যারা পরিচালনা করছে তাদের অংশগ্রহণ না থাকে, আপনি কিন্তু খেপে যাবেন যে কেন নষ্ট হলো। একেবারে দেশের ক্ষেত্রটা ওইভাবে আপনি ভাবেন। একইভাবে আসলে আমরা উদাহরণ দিতে পারি। গত 6 মাসে দেশে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। নির্বাচনে আলোচনা করতেই হয়, যদিও ধরে রাখি যে আর 1 বছর পর নির্বাচন হবে, তখন আমরা রাজনৈতিক দলগুলোর তৎপরতা আমাদের চোখে পড়ছে বিশেষভাবে, বিশেষ করে জোটে শামিল হবার জন্য, জোটবদ্ধ হবার জন্য নানান প্রচেষ্টা আমাদের চোখে পড়ছে। বিশেষ করে নির্বাচন যখন সামনে আসে তখন এটি নজরে আসে, সেটি হচ্ছে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে শরিক করে নেবার জন্য, তাদের দলবদ্ধ করে নেবার জন্য একটি প্রচেষ্টা চোখে পড়ে। এবারও আমরা তা দেখতে পাচ্ছি। এটি নিয়েই একটু কথা বলি। নিপুণ রায় চৌধুরী, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে এই যে নির্বাচন এলেই ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে যে রশি টানাটানির বিষয়টি চোখে আসে, এবার আমরা দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে অতীতে জামাত জোট করেছিল, কিন্তু জামাত এখন ইসলামিক দলগুলোকে নিয়ে আলাদা করে জোটবদ্ধ হবার চেষ্টা করছে এবং একইভাবে চরমোনাই পীরের কাছে 1 সপ্তাহের ব্যবধানে বিএনপিকে এবং জামাতকে আমরা যেতে দেখেছি। কেন রাজনীতির এই জায়গাটাতে একটু জানতে চাইবো যে ধর্মভিত্তিক দলগুলোর প্রতি এরকম বিশেষ জোর থাকে কেন?
না, ধর্মভিত্তিক দলগুলোর সাথে বিশেষ জোট সেটা নয়, এটা হচ্ছে আপনার এক কি বলবেন নির্বাচনকালীন একটা জোট, সেটা বলতে পারেন। কিন্তু এটা নিয়ে না আমি এত বেশি বিশ্লেষণ করতে চাই না। কেন চাই না? কারণ মানুষের রাজনীতি যারা করে কিংবা জনসম্পৃক্ততা নিয়ে যারা, মেজরিটি নিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, তারা তো তাদের কৌশল অবলম্বন করবে, এটা খারাপ কোনো কিছু না। হ্যাঁ, কিন্তু আমাদের আদর্শটা কি সেটা সবচেয়ে মুখ্য বিষয়। আমরা জনগণের জন্য কি মানে কি কমিটমেন্ট করছি এবং কতটা কমিটমেন্ট আমরা পূরণ করতে পারবো, সেটা হচ্ছে দেখার বিষয়। ঠিক সেই জায়গা থেকে বিএনপি এবং সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল, আমরা এখন যে নির্বাচনকে কেন্দ্র করে যে জোট করছি কিংবা চরমনাই পীরের সাথে আমাদের কথা বলা হচ্ছে, এটা আপনি এখন এটা বলতে পারেন না। কারণ এখানে নির্বাচন যেন আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন হয়, সেটাই মূল লক্ষ্য। এই অংশে একেবারে সময় নিয়ে আমার জনগণের সম্পৃক্ততা থাকে, সেই জায়গাটা আমরা যেন সকলে ঐক্যমত্যে থাকি, সেই যে বিষয় নিয়ে আলোচনা জোটবদ্ধ হবার চেষ্টা। জনাব রুহিন হোসেন প্রিন্স, নতুন কি আসলে দেখতে পাচ্ছেন? আমরা দেখছি বাম দলগুলো আলাদা করে জোটবদ্ধ হচ্ছে, নতুন দল যারা হচ্ছে, আমরা দেখছি নির্বাচন কমিশন থেকে গতকালও একটি দলের কথা আমরা জানি, নতুন দলগুলো একত্রিত হবার চেষ্টা করছে, ছাত্রদের নতুন দল, ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের নতুন দল আসছে, কি কি চমক থাকতে পারে? না, আমি এটা নতুন চমকের কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কারণ আপনি খেয়াল করবেন যে একটা গণ অভ্যুত্থান শুধু না, নর্মাল পিরিয়ডে অনেকগুলো দল হয়। এই যে ভোটারবিহীন নির্বাচন শেখ হাসিনা যখন করলো, নতুন দল বানাইছিল না, তারাও তথাকথিত কিংস পার্টি না হলেও সাব কিংস পার্টি করেছিল না। আমরা তো অনেক কিছু দেখেছি, বড় বড় অফিস দেখেছি, এমপি দেখেছি, কত কি দেখেছি, তার ফলাফল আমরা জানি। আর এইবারের আমি তো মনে করি অনেকগুলো দল হবে, ইতিমধ্যে অনেকগুলো হচ্ছে, এইটা খেয়াল রাখতে হবে। আমি তার যদি পজিটিভ কিছু হয় যে তারা মানুষকে উদ্দীপ্ত করতে যদি পারে, কিছু মানুষ নতুন দল হয়, সেটা পজিটিভ দেখি। আর ছাত্রদের যেটা বলতেছেন ওটা হচ্ছে ছাত্রদের এক অংশের ছাত্রদের বলাটা ভুল, এই তকমাটাই কিন্তু ভুল। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন বিভিন্ন ছাত্র সংগঠন মিলে করেছিল, সাধারণ ছাত্ররা ছিল, অনেকে চলে গেছে, সাধারণ ছাত্ররা অনেক আন্দোলনকারীরা বিভিন্ন দলে জয়েন করেছে, বিভিন্ন ছাত্র সংগঠন, আর ছাত্র সংগঠনগুলো যার যায় একাংশ করছে। যদি তরুণদেরকে তারা উদ্দীপ্ত করে করতে পারে ভালো, তাদের নিয়ে আমাদের ভূমিকা কি হবে তাদের নীতি আদর্শ দেখার পরে বলা যাবে। এর বাইরে আমি এখন আজ পর্যন্ত যা পরিস্থিতি দেখছি তাতে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো চমকের ব্যবস্থা দেখছি না। বরঞ্চ আমি বলবো যে এই 6 মাসের মাথায় এসে আমরা যে গণতন্ত্র, যে পুনর্প্রতিষ্ঠার যে ধারাবাহিকতায় ছিলাম, এবং আমরা কিন্তু 5 তারিখে স্টেটমেন্ট দিয়ে বলেছিলাম এই যে গণ অভ্যুত্থানে যেটা বিজয়ী হলাম, পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। সেই অব্যাহত রাখাটা আমাদের সবার জন্য জরুরি বলে আমি মনে করি। রুহিন হোসেন প্রিন্স, ধন্যবাদ নিপুণ রায় চৌধুরী আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।